একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা নিউটনিয়ান মেকানিক্সের তৃতীয় লেকচার অর্থাৎ টোটাল আমাদের এই যে অনলাইন ক্লাসে আমাদের 20th ক্লাসটা আমরা শুরু করতেছি। আজকে আমাদের প্রথমে বিষয় হচ্ছে ভরবেগ বলতে কি বুঝো। ভরবেগ বলতে কি বুঝো, হোয়াট ইজ লিনিয়ার মোমেন্টাম। এখানে লিনিয়ার মোমেন্টাম অর্থাৎ রৈখিক ভরবেগকে বোঝানো হচ্ছে। ভরবেগ বলতে কি বুঝো, কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। আর ভাষাগত সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তুর মধ্যে ভর এবং বেগের ফলে যে ধর্মের উদ্ভব হয় তাকেই ভরবেগ বলে। তাহলে লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভর হচ্ছে বস্তুর ভর এবং রৈখিক বেগের গুণফলকে রৈখিক ভরবেগ বলে। দিস ইজ আমাদের ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ লিনিয়ার মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু আমাদের এম বি স্কেলার ফর্মে লিখলে, আর ভেক্টর ফর্মে হচ্ছে পি ভেক্টর ইজ ইকুয়াল টু এম কত আমাদের ভি। যেহেতু ভিটা ভেক্টর তাহলে পিও ভেক্টর, পি ইজ ইকুয়াল টু আমাদের কত এম বি। আর এককটা হচ্ছে যে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এবং কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এবং ডাইমেনশনটা হচ্ছে এম এল টি ইনভার্স, এম এল টি ইনভার্স। এখন আসবো দ্বিতীয় কোয়েশ্চেনটা আমাদের, ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র বলতে আমরা কি বুঝি। ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র বলতে আমরা কি বুঝি। ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র, যেটা তোমরা এসএসসিতেও পড়ছো, তোমরা এভাবেও লিখতে পারবে, দুইটি বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ভিন্ন অন্য কোনো বল ক্রিয়া না করলে বস্তুর মোট ভরবেগ সংরক্ষিত থাকবে। অর্থাৎ দুইটি বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ভিন্ন অন্য কোনো বল ক্রিয়া না করলে বস্তুর আদি ভরবেগের সমষ্টি ইজ ইকুয়াল টু শেষ ভরবেগের সমষ্টি। এটার মূল রূপের কোনো পরিবর্তন নাই, তবে আমাদের ইন্টার লেভেলে আমরা একটু এভাবেই লিখছি, ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র হচ্ছে যখন কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত নিট বাহ্যিক বল শূন্য হয়। এই কথার অর্থ হচ্ছে ওই যে বলছিলাম, দুইটি বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ভিন্ন যদি অন্য কোনো বল ক্রিয়া না করে, এই জন্য বলছে যে প্রযুক্ত নিট বাহ্যিক বল শূন্য হয়, তখন ব্যবস্থাটির মোট ভরবেগ সংরক্ষিত থাকে। ব্যবস্থাটির মোট ভরবেগ সংরক্ষিত থাকার অর্থ হচ্ছে সংঘর্ষের পূর্বে বস্তু দুটির আদি ভরবেগের সমষ্টি আর সংঘর্ষের পরে বস্তু দুটির শেষ ভরবেগের সমষ্টিটা আমাদের সমান হবে। আগে তো তোমরা এসএসসিতে যেমন আদি ভরবেগের সমষ্টি m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু শেষ ভরবেগের সমষ্টি m1 v1 প্লাস m2 কত v2 এই আকারে লিখছো, কিন্তু এখানে আমি একটু সংশোধন করছি। দেখো, অনেক ক্ষেত্রে আমাদের সাফিক্স দিয়ে যে বোর্ড প্রশ্নে করাইলে তখন তোমরা বুঝবে। আমি এটাকে এভাবে লিখলাম, m1 প্রথম বস্তুর ভর, v1 i প্রথম বস্তুর আদিবেগ, এখানে আই দিয়ে ইনিশিয়াল সাফিক্স আই দিয়ে ইনিশিয়াল INITIAL ইনিশিয়াল মানে হচ্ছে যে আদি, আর এফ দিয়ে আমি ফাইনালকে বুঝাচ্ছি, ফাইনাল চূড়ান্ত বা শেষ, কেমন চূড়ান্ত বা শেষ। তো এখানে দেখো m1v1i, m1টা হচ্ছে প্রথম বস্তুর ভর, v1iটা হচ্ছে প্রথম বস্তুর আদিবেগ, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, v2iটা হচ্ছে দ্বিতীয় বস্তুর আদিবেগ। তারপরে হচ্ছে যে ডান পাশে আমাদের v1fটা হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ, আর v2fটা হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ বেগ। কারণ অনেক ক্ষেত্রে আমাদের বোর্ড প্রশ্নে স্ট্যাম্প দেওয়ার সময় ওনারা এই আকারে যদি প্রকাশ করে, তখন আমরা অন্য নোটেশন দিতে পারবো না, এভাবেই দিতে পারতেছি। কিন্তু আমাদের মোট মানে মূল জিনিসটা একই, আদি ভরবেগের সমষ্টি ইজ ইকুয়াল টু বস্তু দুটির শেষ ভরবেগের সমষ্টি। এটা হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্রটির আমাদের স্টেটমেন্টটা দিলাম, আর এখানে গাণিতিক রূপটি লিখো। গাণিতিক রূপটি আমি এভাবেই লিখে দিলাম। এরপর কোয়েশ্চেন নাম্বার আমাদের 3 হচ্ছে, দেখো, ঘাত বল ও বলের ঘাত বলতে কি বুঝো। এখানে একটা হচ্ছে যে আমাদের ঘাত বল, ইম্পালসিভ ফোর্স। ঘাত বল বলতে আমরা কি বুঝি, দেখো, প্রচণ্ড মানের বল যদি আমরা বস্তুর মধ্যে খুব অল্প সময়ের জন্য প্রয়োগ করি, তো প্রযুক্ত বলটাকে বলা হয় ঘাত বল। অ্যাজ ফর এক্সাম্পল, একটা ফুটবলকে তোমরা কিক করলা, এই যে আমি ফুটবলের উপর পায়ের মাধ্যমে যে বলটা প্রয়োগ করলাম সেটাই হচ্ছে ঘাত বল। বা দুইটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে, তখন যে উদ্ভূত বলটা, এটা হচ্ছে ঘাত বল। টেবিল টেনিস দিয়ে আমাদের বলটাকে কি করে আঘাত করা, এই টেবিল টেনিস খেলার সময় বলটা ব্যাট দিয়ে তুমি বলটাকে আঘাত করা, এইগুলাই হচ্ছে যে আমাদের ঘাত বলের এক্সাম্পল। তাহলে ঘাত বল বলতে আমরা কি বুঝি, খুব
খুব বেশি মানের বল বস্তুর মধ্যে যদি খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করে তাকে ঘাত বল বলে। সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, একটু ভালো করে শিখবে। প্রচণ্ড মানের বল অর্থাৎ বেশি মানের বল যদি বস্তুর মধ্যে খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করে তাকে ঘাত বল বলে। যেমন ক্রিকেট ব্যাট দ্বারা তুমি ক্রিকেট বলটাকে আঘাত করলে, এই যে ব্যাটের মাধ্যমে যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে ঘাত বলের এক্সাম্পল আমাদের। তারপরে হচ্ছে যে বলের ঘাত, বলের ঘাত আমাদের বলের ঘাত বলের বলের ঘাত বলতে আমরা কি বুঝি দেখো, বলের ঘাতকে আমরা সাধারণত যা দ্বারা সূচিত করি। বলের ঘাত বলতে আমরা কি বুঝি, কোনো বস্তুতে প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। কোনো বস্তুতে প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। বলের ঘাতকে যে দ্বারা সূচিত করা হয়, কোনো বস্তুতে প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। এটা হচ্ছে স্কেলার ফর্ম। আর বলের ঘাত দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। আমাদের ভেক্টর ফর্মে যদি লিখি যে ভেক্টর ইজ ইকুয়াল টু এফ ভেক্টর গুণ আমাদের কত ডেল্টা টি, কেমন ডেল্টা টি এটা। আর একটু আমি ক্যালকুলাস ফর্মে যদি লিখি, এই যে দেখো কোনো বস্তুর উপর আমি একটা বল প্রয়োগ করলাম, তো বস্তুটিতে যখন বলের ক্রিয়া শুরু হলো তখন যে সময়টা সেটাকে টিআই মানে ইনিশিয়াল টাইম, আর যখন বস্তুর উপর বলের ক্রিয়া শেষ হলো তখন যে সময়টা সেটাকে আমি টিএফ দ্বারা সূচিত করলাম। তাহলে কত কালব্যাপী আমাদের সংঘর্ষটা সংঘটিত মানে বলটা ক্রিয়া করছে বস্তুর মধ্যে, ডেল্টা টি ইজ ইকুয়াল টু টিএফ মাইনাস কত টিআই। তো আমি যদি এখন ক্যালকুলাস ফর্মে যদি বলের ঘাত লিখি, বলের ঘাত যে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার লিমিট টিআই থেকে কত আমাদের টিএফ, আর এখানে এফ কত আমাদের ডিটি, এই আকারে আমরা লিখতে পারবো। এটা ক্যালকুলাস ফর্মে। শিক্ষার্থী বন্ধুরা আমি আবার তোমাদের বলতেছি, দেখো আমাদের বলের ঘাত বলতে কি বুঝো, বলের ঘাত বলতে কি বুঝো, কোনো বস্তুতে প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। স্কেলার ফর্ম লিখলাম, আর এটা হচ্ছে যে আমাদের ভেক্টর ফর্ম। যদি আমরা ক্যালকুলাস ফর্মে লিখতে চাই বলের ঘাত যে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার টিআই থেকে টিএফ, টিএফ, আর এখানে আইটা হচ্ছে ইনিশিয়াল, টিআইটা হচ্ছে প্রাথমিক সময়, টিএফটা হচ্ছে চূড়ান্ত সময় আমাদের, আর টিএফ মাইনাস টিআইটা হচ্ছে ওই যে ক্রিয়াকাল, কতক্ষণ ধরে বস্তুর মধ্যে বলটা ক্রিয়া করছে। তাহলে এখানে এফ কত ডিটি। তাহলে আমাদের 3 নাম্বার কোয়েশ্চেনটা গেল শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা 4 নাম্বার কোয়েশ্চেন দেখো, বলের ঘাত ও ভরবেগের পরিবর্তনের মধ্যে সম্পর্ক স্থাপন করো। বলের ঘাত ও ভরবেগের পরিবর্তনের মধ্যে সম্পর্ক স্থাপন করো, এটা অনুধাবনের জন্য আমাদের প্রশ্নটা একটু ভালো করেই দেখো। তাহলে আমরা এখানে বলের ঘাতের যে সংজ্ঞাটা আমরা পাইছি, সেই ক্ষেত্রে আমরা কি পাইছি, বলের ঘাত ইজ ইকুয়াল টু জে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার টিআই থেকে টিএফ এফ কত ডিটি। তাহলে আমরা যদি এখানে এটাকে করি, এই যে ইন্টিগ্রেশন ওভার টিআই থেকে কত টিএফ লিমিট টিআই থেকে টিএফ এফ সমান আমরা ডিডিটি অফ পি জানি। ভরবেগের পরিবর্তনের হারই হচ্ছে প্রযুক্ত বল। কেন, যেহেতু আমাদের এফ ইজ ইকুয়াল টু এই যে এম এ জানো তোমরা, তাহলে এম এ সমান ডিডিটি অফ কত আমাদের এখান থেকে বি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ডিডিটি অফ কত এম বি, ঠিক আছে, ডিডিটি অফ এম বি অর্থাৎ ডিডিটি অফ আমাদের ডিডিটি অফ পি, ডিডিটি অফ কত পি। আমি ভেঙে দেখাইলাম তোমাদের এটা। তো এর পরবর্তীতে আসো, এর পরবর্তীতে হচ্ছে যে আমাদের দেখো তোমরা এখান থেকে ডিডিটি অফ টি সমান কত 1, তাহলে এখানে ডিপি। এখন যেহেতু চলরাশিটা আমার ভরবেগ, সুতরাং আমার লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে পি টি আই এর পরিবর্তে হবে যে পি আই মানে ইনিশিয়াল মোমেন্টাম, আর পি টি এফ এর পরিবর্তে হবে যে কত আমাদের পি এফ ফাইনাল মোমেন্টাম, ফাইনাল কত মোমেন্টাম। এর পরবর্তীতে দেখো আমরা ডিপি কে ইন্টিগ্রেট করলে কি পাবো, পি পাবো। ইন্টিগ্রেশন লিমিট পি আই থেকে কত আমাদের পি এফ। তাহলে লিমিটটা যদি বসাই চলরাশির পরিবর্তে, এই যে আমাদের আপার লিমিট মাইনাস কি লোয়ার লিমিট, তাহলে পি এফটা ছিল শেষ ভরবেগ, পি আইটা ছিল আদি ভরবেগ, ইজ ইকুয়াল টু ভরবেগের কি পরিবর্তন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি পাইলাম, আমরা ফাইনালি যেটা পাইলাম সেটা হচ্ছে বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন, বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন।
বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। আর অঙ্ক করার সময় আমরা এটাকে এভাবেও লিখতে পারবো স্কেলার ফর্মে, বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন এম আমাদের ভি এফ মাইনাস কত ভি আই, ভি এফ মাইনাস কত ভি আই, এম ভি এফ মাইনাস কত ভি আই, অর্থাৎ বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। এটা অঙ্ক করার সময় স্কেলার ফর্মে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা পড়ছি, তা দিয়ে আমি তোমরা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে, ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে তোমরা এসএসসি তো ওই যে বন্দুকের পশ্চাৎ বেগ, তারপরে এখান থেকে আমাদের নৌকা থেকে লাফ দিলে যে প্রতিক্রিয়া বল, সেগুলো তোমরা করছো। রকেটের গতিটা আমি একটু সামান্য করে তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। রকেটের গতি ব্যাখ্যা করা এবং রকেটের উপর ধাক্কা বা ত্বরণের ধাক্কা, মানে রকেট উপরে যেই বলটা লাভ করে রকেটটি, সেই বল এবং রকেটের ত্বরণের রাশিমালাটা আমি একটু দেখাচ্ছি, অঙ্কের জন্য আমাদের একটু লাগবে। এই যে দেখো, আমি একটা রকেট আঁকতেছি, মনে করি একটা রকেট অভিকর্ষের আওতামুক্ত। প্রথমে অভিকর্ষের আওতামুক্ত বলতেছি আমি, তারপরে অভিকর্ষের আওতাযুক্ত হলেও কি হবে সেটাও একটু দেখাবো। নির্গত গ্যাসের ব্যাগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমি একটা রকেট আঁকলাম। এই যে একটা রকেট অভিকর্ষের আওতামুক্ত মহাশূন্যে গতিশীল। তো এখানে রকেটটা যখন আমরা স্টার্ট করব, অর্থাৎ তরল অক্সিজেন যখন আমাদের পুড়তে শুরু করবে, তখন ওই তরল অক্সিজেনটা পুড়ে সেটা গ্যাসে কনভার্ট হবে, কেমন গ্যাসে রূপান্তরিত হবে। তো নির্গত গ্যাসের ভরবেগ এবং রকেটস্থ জ্বালানির আমাদের যে ভরবেগ, নির্গত গ্যাসের ভরবেগটা রকেটস্থ জ্বালানির ভরবেগের আমাদের কি পরিবর্তনের কি হবে, সমান হবে। সেক্ষেত্রে রকেটটা যেই ধাক্কা বা বল লাভ করতেছে সেটা যদি আমরা এফ ধরি, আমরা জানলাম যে বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন, বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। তো এখান থেকে ডেল্টা টি সময়ে যদি আমাদের নির্গত গ্যাসের ভরটা যদি কত হয়, ডেল্টা এম হয়, আর এখানে বলের ঘাত সমান আমি এফ ইন্টু কত ডেল্টা টি, আর ডেল্টা পি সমান ডেল্টা এম ইন্টু আমি কি করতে পারি, নির্গত গ্যাসের ব্যাগ লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে রকেটটা যে ধাক্কা বা বল লাভ করবে এফ ইজ ইকুয়াল টু এই যে ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি, এটাকে জ্বালানি ব্যবহারের হারও বলতে পারবো, নির্গত গ্যাসের আমাদের এখান থেকে হার ইন্টু কত আমাদের ভি, এটা হচ্ছে নির্গত গ্যাসের ব্যাগ যখন অভিকর্ষের আওতামুক্ত। এটা তখনই প্রযোজ্য যখন যখন রকেটটি যখন রকেটটি রকেটটি অভিকর্ষের অভিকর্ষের প্রভাব মুক্ত। আর যখন অভিকর্ষের প্রভাব যুক্ত হবে তখন হবে যে এফ ইজ ইকুয়াল টু ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু কত ভি মাইনাস কত এম জি। এটা হবে যে অভিকর্ষের প্রভাব যখন যুক্ত হবে, অভিকর্ষের প্রভাব যুক্ত হলে আমাদের এই সমীকরণটা আমরা রকেটের ধাক্কার রাশিমালার ক্ষেত্রে এই সমীকরণটা ব্যবহার করব। আর ত্বরণের ক্ষেত্রে রকেটের ত্বরণ
আমাদের a is equal to 1/m ডেল্টা m বাই ডেল্টা t ইন্টু কত v। যখন এটা হবে তখনই যখন অভিকর্ষের প্রভাব মুক্ত, অভিকর্ষের প্রভাব মুক্ত যখন হবে তখন আমরা এটা ইউজ করব। আর যখন অভিকর্ষের প্রভাব যুক্ত হবে is equal to 1/m ডেল্টা m বাই ডেল্টা t ডেল্টা আমাদের এখানে তখন 1/m ডেল্টা m বাই ডেল্টা t ইন্টু v মাইনাস কত হবে অনলি আমাদের g। এটা হচ্ছে প্রভাবযুক্ত অভিকর্ষের প্রভাব যুক্ত হলে এই সূত্রটা হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে দেখো তোমাদের রকেটের গতিটা একটু বলে দিলাম ভরবেগের সংরক্ষণ সূত্রে প্রয়োগ করে। এখানে আমি 4টা ইকুয়েশন লিখে দিছি। আমাদের রকেটটা যখন অভিকর্ষের আওতামুক্ত অর্থাৎ অভিকর্ষের প্রভাবহীন থাকে তখন তার উপর যেই ধাক্কাজনিত বল রকেটটি লাভ করে, মানে যেদিকে গ্যাসটা নির্গত হয় তার বিপরীত দিকে রকেটটা যে বল বা ধাক্কাটা লাভ করে তার রাশিমালা দিস। আর যখন অভিকর্ষের প্রভাব যুক্ত থাকবে তখন আমাদের যে ধাক্কা রাশিমালা সেটা হচ্ছে যে আমাদের কত F is equal to ডেল্টা m বাই ডেল্টা t ইন্টু v মাইনাস কত mg। আর ত্বরণ F is equal to mm দ্বারা ভাগ করলাম আর কি। তো ত্বরণের রাশিমালা হচ্ছে এই যখন অভিকর্ষের প্রভাব মুক্ত থাকবে, আর যখন অভিকর্ষের প্রভাব যুক্ত থাকবে তখন ত্বরণের রাশিমালা হচ্ছে এই। আমরা এই সূত্র 4টা একটু দেখব, যদি অঙ্ক আসে রকেটের গতি সংক্রান্ত আমরা সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো যখন না আমাদের এই 4টা সূত্র জানা থাকবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এটুকুই থাকলো। ভালো থাকো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।